আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাঈম হোসেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বিসিএস কনফারেন্স বেলাল আহমেদ রাজু কর্তৃক অনন্য আয়োজন। অ্যাকচুয়ালি আমি বরিশাল থেকে জয়েন করা একটু লেট হলো, আর আমার এখানে টেকনোলজিক্যাল সাপোর্ট খুবই উইক। তারপর আমি চেষ্টা করছি বিভিন্নভাবে, ইনশাল্লাহ আমরা ক্লাস কন্টিনিউ করবো। আর 41তম প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। 41তম প্রার্থীদের সাথে অনেকের সাথে আমার পরিচয় নাই। প্রার্থীদের আমি ক্লাস নিতে পারি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো লাইভে ইনশাল্লাহ 3-4টি ক্লাসের মাধ্যমে আপনাদের সাথে থাকার জন্য। তো আতঙ্ক, ভয় সবকিছুই থাকবে, প্রস্তুতি এগিয়ে নিতে হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হলো জিও পলিটিক্স, ভূ রাজনীতি। এই জিও পলিটিক্স একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় দুটাতেই এখান থেকে প্রশ্ন হয়। আমাদের বিসিএস এর রিটেন পরীক্ষায় দক্ষিণ চীন সাগরের ভূ রাজনীতি পরীক্ষা এসেছিল, আর প্রিলিমিনারিতে গত 5টা বিসিএস এ 11টা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও বলবো যে আপনারা সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আসলে অনলাইন ক্লাসে অভ্যস্ত না, এটা আমার সেকেন্ড টাইম হয়তো। একটা অনলাইন এরকমের বোর্ডে বা এরকমের ক্লাস আমি কখনো নিই নি। তো সকলকে এতটুকু বলবো যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ পরে আমার এই জড়তা, বিশেষ করে ক্লাসরুমে যে জড়তা থাকে না, সেটা এখানে আমি জড়তা ফিল করছি, কারণ সামনে কোনো অডিয়েন্স নাই, ফাঁকা বেঞ্চ। তো যাই হোক, আমি বরিশাল থেকে এই জন্য একটু দেরি হলো এবং একটু প্রযুক্তিগত সমস্যা হবে, সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ওকে, আমরা চলে যাই ক্লাসে। জিওপলিটিক্স থেকে গত 5টা বিসিএস এ 11টা প্রশ্ন আসছে, এবং জিওপলিটিক্সটা কি সেটা আগে দেখি। এখানে জিও, এটা জিও মানে স্পেস, স্পেস মানে ভূমির কথা বলা হয়েছে বা স্থান, এটা কথা বলা হয়েছে। আর পলিটিক্স মানে হলো রাজনীতি। অর্থাৎ প্রকৃতি ও পরিবেশ, প্রকৃতি ও পরিবেশগত উপাদান, প্রকৃতি ও পরিবেশগত উপাদান আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে, এই প্রভাব বিস্তার করে এমন আলোচনাটাই হলো ভূ রাজনীতি। অর্থাৎ পরিবেশগত উপাদান আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে তার পূর্ণাঙ্গ আলোচনাটাই হলো কি ভূ রাজনীতি। তো ভূ রাজনীতি, এটা এই শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছেন, প্রথম ব্যবহার 1924 সাল। 1924 সালের জার্নাল অফ জিওপলিটিক্স, জার্নাল অফ জিওপলিটিক্স, এখানে প্রথম ব্যবহার করা হয়। যিনি ব্যবহার করেন তিনি হলেন রুডলফ ক্যাসলেন। তিনি একজন সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী। তো সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী রুডলফ ক্যাসলেন 1924 সালে জার্নাল অফ জিওপলিটিক্স, এখানে তিনি প্রথম জিওপলিটিক্স শব্দটা ব্যবহার করেন। নিচে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। আর যদি বলি, আমি এখানে দেখা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা,
আর একটা কথা মনে রাখতে হবে, আমি প্রথম ব্যবহারে আসলাম, আর যদি বলা হয় জনক বা ফাদার অফ জিওপলিটিক্স এর কথা যদি বলা হয়, ফাদার অফ জিওপলিটিক্স এটা হলো ম্যাকাইন্ডার। ম্যাকাইন্ডার তাকে বলা হয় জিওপলিটিক্স এর জনক, এবং এই ম্যাকাইন্ডার তিনি একজন ব্রিটিশ ভূগোলবিদ। ব্রিটিশ ভূগোলবিদ ম্যাকাইন্ডার তিনি হলেন জিওপলিটিক্স এর জনক। তো জিওপলিটিক্স হলো স্পেস পলিটিক্স, দ্যাট মিন্স এখানে স্পেস বলতে স্থান বা জমি বুঝিয়েছে বা ভূমি, আর প্রকৃতি ও পরিবেশগত বিষয় উপাদান যেগুলো রাজনীতিতে প্রভাব বিস্তার করে এমন আলোচনাটাই হলো ভূরাজনীতি। এর ব্যবহার প্রথম করেছেন রুডলফ ক্যাসলেন জার্নাল অফ জিওপলিটিক্স এ 1924 সালে, আর এর জনক হলো ম্যাকাইন্ডার। ম্যাকাইন্ডার হলেন ভূগোল পরিবেশবিদ, এবং তিনি একই সাথে এই ম্যাকাইন্ডার একই সাথে তাকে বলা হয় ফাদার অফ জিওপলিটিক্স, ফাদার অফ জিওপলিটিক্স এন্ড ফাদার অফ জিও স্ট্র্যাটেজি। তাহলে ফাদার অফ জিওপলিটিক্স এন্ড ফাদার অফ জিও স্ট্র্যাটেজি এই দুইটারই জনক হলেন ম্যাকাইন্ডার। ম্যাকাইন্ডারের পুরো নাম হলো হালফোর্ড ম্যাকাইন্ডার। তো এই ম্যাকাইন্ডারের একটা গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব হলো হার্টল্যান্ড। গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব হলো হার্টল্যান্ড। এই হার্টল্যান্ড যেটাকে বাংলায় বলে হৃদভূমি। এই হার্টল্যান্ড তত্ত্বটি তিনি দ্য জিওগ্রাফিক্যাল pivot of history geographical pivot of history এই আর্টিকেলে আমাদের কারেন্ট চলে গেল, এখানেই আছে কি জানো, জেনারেটর তাতে যাও, জেনারেটর ছাড়ো। তো এই হার্টল্যান্ড বা হৃদভূমি, এখানে এই তত্ত্বটা হলো ম্যাকাইন্ডারের সবচেয়ে বিখ্যাত তত্ত্ব, আর এই তত্ত্বটি তিনি প্রকাশ করেছেন জিওগ্রাফিক্যাল পিভট অফ হিস্ট্রি আর্টিকেল। এখন আমরা দেখি হোয়াট ইজ হার্টল্যান্ড। জিওপলিটিক্স এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুটি আলোচনা হলো হার্টল্যান্ড এবং রিমল্যান্ড। এই দুইটা তত্ত্ব ছোট্ট করে আমরা আলোচনা করব, এরপরে আমরা এখানে চলে যাব যে বিগত প্রশ্ন কি কি আসছে সেটা দেখব, এরপরে আমাদের আজকে কি কি পড়া উচিত সেটা দেখব। তো আমরা ছিলাম হার্টল্যান্ডে। হার্টল্যান্ড বিষয়টা হলো যে হার্টল্যান্ড হার্টল্যান্ড বিষয়টা হলো যে এটা তিনি স্থল বেষ্টিত ভূখণ্ডকে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ স্থল বেষ্টিত ভূখণ্ড তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সে পাওয়ারফুল ভূমিকায় থাকে, অর্থাৎ তাদের রিসোর্স থাকে, তাদের সিকিউরিটি ভালো থাকে, অর্থাৎ তাদের স্ট্র্যাটেজি খুব ইফেক্টিভ হয়। এই কথাটা বুঝছেন ম্যাকাইন্ডার তার হার্টল্যান্ড তত্ত্বে। একটু স্লো। হার্টল্যান্ড তত্ত্বে স্থলবেষ্টিত ভূখণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং তিনি বলছেন যে স্থলবেষ্টিত দেশগুলো তারা পাওয়ারফুল থাকে, এবং তারা হলো পাওয়ারফুল থাকে কারণ তাদের প্রচুর রিসোর্স থাকে, এবং তারা সিকিউর থাকে, এবং তাদের কৌশলগত দিক থেকে তারা এগিয়ে থাকে।
এই হার্টল্যান্ড তত্ত্বে তিনি আবার এই তত্ত্বেরই একটি উন্নতি ঘটেছে 1919 যদিও তিনি জিওপলিটিক্সের যেমনটা পরে স্বীকৃতি পেয়েছেন তারা অনেক আগে তার আলোচনা আছে। 1919 সালে তিনি ডেমোক্রেটিক আইডিয়াস and realities ম্যাকাইন্টার 1919 সালে ডেমোক্রেটিক আইডিয়াস এন্ড রিলেটিভস এই গ্রন্থে তিনি একটা কথা বলেছেন, এই হার্টল্যান্ডের উন্নতি নিয়ে কথা বলছেন। সেখানে তিনি বলছেন ডেমোক্রেটিক আইডিয়াস এন্ড রিয়েলিটিস গ্রন্থে তিনি বলেছেন যে এই হার্টল্যান্ডকে তিনি পূর্ব ইউরোপকে দেখিয়েছেন। পূর্ব ইউরোপকে দেখেছেন এবং তিনি বলছেন যে পূর্ব ইউরোপ শাসন করবে, সে হৃদভূমি শাসন করবে। অর্থাৎ যে পূর্ব ইউরোপ শাসন করবে সে হৃদভূমি শাসন করবে, আর যে হৃদভূমি মানে হার্টল্যান্ড, যে হৃদভূমি শাসন করবে সে বিশ্বদ্বীপ শাসন করবে। বিশ্বদ্বীপ শাসন করবে, এখানে আমাদের বোর্ড নাই, মানে জায়গা নেই, শাসন করবে। ঠিক আছে, এখন দেখেন যে বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করবে বা শাসন করবে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। আমি আবার বলছি, ডেমোক্রেটিক আইডিয়াস এন্ড রিয়েলিটিস গ্রন্থে তিনি বলছেন যে পূর্ব ইউরোপ শাসন করবে সে হৃদভূমি শাসন করলো, আর যে হৃদভূমি শাসন করবে সে বিশ্বদ্বীপ শাসন করলো, আর যে বিশ্বদ্বীপ শাসন করবে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। এখানে আমি এখন একটু একে দেখাই। হার্টল্যান্ড মানে স্থলবেষ্টিত ভূখণ্ড, অর্থাৎ পিভট বলছে ওখানে। আমি একটু আগে বলছিলাম জিওপলিটিক্যাল পিভট অফ হিস্ট্রি, এখানে তিনি ম্যাকাইন্টার হার্টল্যান্ডের কথা বলেছেন। পূর্ব ইউরোপ আমরা ধরে নেই এটা ইউরোপ, এবং এই ইউরোপের পূর্ব ইউরোপ ধরি এটা ইউরোপ, এখানে আমরা এটাকে পূর্ব ইউরোপ ইস্ট ইউরোপ হিসেবে নিতে পারি, এবং এখানে যে স্থল বেষ্টিত যে ভূখণ্ডটা আছে, পূর্ব ইউরোপের দেশগুলো ছোট ছোট এবং সবাই স্থল বেষ্টিত, এবং ইস্ট ইউরোপ, এই ইস্ট ইউরোপ দেখতেছে, এই ইস্ট ইউরোপকে বলা হয়েছে ম্যাকাইন্টারের মতে হার্টল্যান্ড। এবং তিনি বলছেন যে পূর্ব ইউরোপ শাসন করবে হৃদভূমি শাসন করবে, হৃদভূমি শাসন করে বিশ্বদ্বীপ নিয়ন্ত্রণ করে শাসন করবে, বিশ্বদ্বীপ শাসন করে বিশ্বকে নিয়ন্ত্রণ করবে। দ্যাট মিন্স আমি বোঝাতে যাচ্ছি, পরীক্ষা আসবে হার্টল্যান্ড তত্ত্বটি কার? হালফোর্ড ম্যাকাইন্টারের। হার্টল্যান্ড তত্ত্বটি কার? হালফোর্ড ম্যাকাইন্টারের। এই হার্টল্যান্ড তত্ত্বের উন্নতির জন্য 1919 সালে কোন গ্রন্থে আলোচনা করা হয়েছে? ডেমোক্রেটিক আইডিয়াস এন্ড রিয়েলিটিস। কোন গ্রন্থে হার্টল্যান্ড বলতে পূর্ব ইউরোপকে বোঝানো হয়েছে? ডেমোক্রেটিক আইডিয়াস এন্ড রিয়েলিটিস। যদি বলা হয় যে হার্টল্যান্ড, এটাকে গুরুত্ব দিয়েছে ম্যাকাইন্টার এবং জিওপলিটিক্সের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা দেখলাম এই হার্টল্যান্ডের সমালোচনা করেছে একজন, এবং যিনি সমালোচনা করেছেন তিনি হলেন নিকোলাস জন স্পাইকম্যান। নিকোলাস জন স্পাইকম্যান। এবং এই হার্টল্যান্ডের সমালোচনা করে স্পাইকম্যান উনি হলেন একজন একজন মার্কিন জিওগ্রাফিস্ট বলতে পারেন, এবং হলো উনি একজন নেভাল বিষয়ে খুব অভিজ্ঞ। এই স্পাইকম্যান তিনি সমালোচনা করে এই হার্টল্যান্ডের পরিবর্তে, মানে হার্টল্যান্ডের বিপরীতে তিনি রিমল্যান্ড তত্ত্ব, এই তত্ত্বটিকার স্পাইকম্যানের। স্পাইকম্যান কোথায়? মার্কিন। স্পাইকম্যান
রিমল্যান্ড তত্ত্বটি দিয়েছে কোন তত্ত্বের এগেইনস্টে? হার্টল্যান্ডের এগেইনস্টে। এবং এই রিমল্যান্ড তত্ত্ব এর বাংলা হলো চন্দ্র বলয়, বাংলায় চন্দ্র বলয় বলা হয়। আব্দুল হালিম স্যার বাংলা করছেন এটা চন্দ্র বলয়, এবং তিনি বলছেন যে এই ভূখণ্ড মানে যেটা স্থল বেষ্টিত দেশের ওখান থেকে মানে সমুদ্রের এই এরিয়াটা সবচেয়ে বেশি রিসোর্সফুল হবে, এবং এরা এই সমুদ্রের উপকূল থেকে স্থল বেষ্টিত অঞ্চলের এরিয়ার এই জায়গাটা তিনি রিমল্যান্ড বলছেন। এবং তিনি একটা সময় বলছেন যে রিমল্যান্ড হবে যেটা ভূবেষ্টিত কোনো ভূখণ্ড হবে না, এবং এই ভূখণ্ডগুলোই সবচেয়ে শক্তিশালী হবে। এবং তিনি দেখিয়েছেন যে বিশ্বে যত প্রভাবশালী রাষ্ট্র আছে যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেই দেশগুলো সবগুলো ছিল সমুদ্র উপকূলে, যেমন ব্রিটেন, জাপান, ফ্রান্স, জার্মানি, এর সবাই হলো তারা উপকূলবর্তী দেশ ছিল। অর্থাৎ আমি সংক্ষেপে যেটা বলতে পারি সেটা হলো চলো দেখতে পারতেছি না, ওটি দেখতেছে, শুনতেছে। একটা বিষয় এই দিকে হয়ে গেছে, এদিকে যাচ্ছে না, এই পাশে তো দেখা যাচ্ছে না, আগের কেসে এখন ঘুরে গেছে। কেন? জসিম ভাই বলতেছে এটা লুক ঠিক আছে, আপনি ওই স্ক্রিনে দেখেন, দেখা ওই অনুযায়ী লিখবেন, ওইটাতে পারফেক্ট দেখা যাচ্ছে, ভিউটা ওইভাবে দেখতেছে। আচ্ছা, তো ওই সাইড দেখা যাচ্ছে না, মানে আমি কি এখানে এদিকে লিখবো? হ্যাঁ, একটু আমাকে একটু সময় দিবেন আপনারা, হ্যাঁ, যারা আমাকে দেখছেন একটু সময় দিবেন। এই পাশে দেখা যাচ্ছে না, না আপনি ওই ফোনটা থেকে দেখেন, ওই লুকটাই লিখেন। আচ্ছা, তাহলে আমি ওইটা হাতে না, দাগ দিই নাকি? হ্যাঁ ওইটা হাতে নাই, এইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এই পাশে, এই পাশে আপনার দাগ দেন, এই পাশে হলো এইটা, হ্যাঁ হ্যাঁ, আমি এই পাশে চলে যাব, এই তো। হুম, তো থ্যাংক ইউ আপনারা যারা দেখছেন শুনছেন। কমেন্ট দেখি না তো, কমেন্টস আছে ওখানে চলতেছে, ওই ফোনটার নিচে দেখেন কমেন্ট। না কমেন্ট দেখা যায় না। আমার ভিউপার জিকে দিছো, ওখান থেকে ভিউপার জিকে দিচ্ছি ভিতরে। ওকে, তো আমরা দেখলাম ভূরাজনীতি সম্পর্কে। আমি একটুখানি আপনাদেরকে রিপিট করছি যারা আমাকে পরে শুনছেন। ভূরাজনীতি, এই ভূরাজনীতির মধ্যে প্রথম শব্দটি ব্যবহার করেছেন তিনি 1924 সালে সুইডিশ রাষ্ট্রবিজ্ঞানী রুডলফ ক্যাজলেন, এবং এটাকে প্রথম মানে ভূরাজনীতির জনক বলা হয় তাহলে হবে হালফোর্ড ম্যাকাইন্ডার। এই হালফোর্ড ম্যাকাইন্ডার তিনি বিখ্যাত হার্টল্যান্ড তত্ত্ব দিয়েছেন। এই হার্টল্যান্ড তত্ত্বটি হলো ঋতুভূমি নামে পরিচিত। এটা হলো পূর্ব ইউরোপকে তিনি মেনশন করেছেন, এবং স্থল বেষ্টিত ভূখণ্ড তারা খুব নিরাপদ থাকে, শক্তিশালী থাকে, তারা সিকিউর থাকে, এই কথাটা বলা হয়েছে। এবং এই হার্টল্যান্ডের এই তত্ত্বের এগেইনস্টে মার্কিন ভূগোলবিদ স্পাইকম্যান তিনি রিমল্যান্ড তত্ত্ব দিয়েছেন। রিমল্যান্ড তত্ত্ব হলো যেটাকে বাংলায় বলে চন্দ্র বলয়। চন্দ্র বলয় বলতে বোঝাচ্ছে যে উপকূলবর্তী দেশগুলো। এখন আমরা দেখলাম জিওগ্রাফি মানে জিওপলিটিক্স এর দুটো গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম। এখন আমরা চলে যাব যে গত কয়েকটা বিসিএস এ কি ধরনের প্রশ্ন আসছে, আসলে আমাদের কি কি পড়া উচিত। গত কয়েকটা বিসিএস এ 40তম বিসিএস এর প্রশ্ন আসছে একটা ভূরাজনীতি থেকে, এবং সেটা হলো সমুদ্র আইনটি কত সালে? আমি সংক্ষেপে লিখছি 1982। জাতিসংঘের সমুদ্র আইনটি কত সালে? 1982 সালে। এবং সেই আইনটার নাম হলো আনক্লস ডিঘার্ট, অর্থাৎ 3 নম্বর আনক্লস। আপনি 2 মিনিট সময় চান, আমরা কাইটে আবার
বলবো? 2 মিনিট সময় চলবে, আমরা পুনরায় ফিরবো টেকনিক্যাল। আচ্ছা, আমরা এটা কি সেফ থাকবে না? কেন আমরা ওনার লাইনে থাকবো তো চেঞ্জ করবো? বলবো 2 মিনিট? না করবো। আচ্ছা ঠিক আছে। 38তম বিসিএস এর প্রশ্ন আসছে একটা। সেই প্রশ্নটা ছিল গুয়ামের গভর্নর। গুয়ামের গভর্নর কে ছিলেন এবছর জানার দরকার নাই, কারণ 38তম বিসিএস 2017 সালে উত্তর কোরিয়া বলছিল গুয়ামে আক্রমণ করবে, তাই গুয়ামের গভর্নরের নাম আসছে। কিন্তু গভর্নরের নাম আসলো কেন? এতগুলো রাজ্য থাকতে গভর্নর মানে গুয়াম থেকে অনেক প্রশ্ন হতে পারতো। মাইক্রোনেশিয়ার সবচেয়ে বড় দ্বীপ গুয়াম, এই গুয়াম মার্কিন ঘাঁটি, এটা আসতে পারতো। উত্তর কোরিয়া হামলার কথা বলছে, এটা আসতে পারতো। এটা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত, তা আসতে পারতো। কিন্তু এতগুলো জিনিস না এসে গুয়ামের গভর্নর কেন আসলো? কারণ ইউএস এর একটা ভূখণ্ড এই গুয়াম, যেটা ইউএস এর ভূখণ্ডের বাইরে কিন্তু ইউএস এর টেরিটরির অন্তর্ভুক্ত, যেখানে সরাসরি মার্কিন গভর্নর রয়েছে। অর্থাৎ আমি এখানে বোঝাচ্ছি যে এখানে সিনেটর নাই। বিকজ সিনেটর না থাকার কারণে, সিনেটর নাই কেন? কারণ এটা এই গুয়ামের জনগণ পাসপোর্ট ব্যবহার করে ইউএস এর পাসপোর্ট ব্যবহার করে, কিন্তু দে আর নট দ্য ভোটার। 82 আর হচ্ছে এদিকে 24 তারা পাসপোর্ট ব্যবহার করে ইউএস এর, কিন্তু তারা ইউএস এর কি না, ভোটার না। কারণটা হলো যে এই গুয়াম কিন্তু কোনো অঙ্গরাজ্য না। যেহেতু অঙ্গরাজ্য না, তাই এখানে গভর্নরটা খুব লজিক্যাল। এই জন্য গভর্নর প্রশ্ন আসছে, কিন্তু গুয়াম থেকে অবস্থান আসে না। যেমন ওটা আমাদের এখন বিষয় না। 37তম বিসিএস এ ভূরাজনীতি থেকে প্রশ্ন আসছে 3টা। 37তমতে 3টা প্রশ্ন আসে। কাজ করতে পারি আমরা কি 2 মিনিটের জন্য? এই 3টা প্রশ্ন হলো, 1 নম্বরে কালা পানি। এই কালা পানি সীমান্ত নিয়ে বিরোধ কার কার মধ্যে? এটা হলো ভারত ও নেপাল। কালাপানি সীমান্ত নিয়ে বিরোধ। এই কালাপানি সীমান্ত নিয়ে বিরোধ হলো ভারত ও নেপাল। এই প্রশ্নটা এসেছিল, এই কালাপানি এখন আলোচনায়, কিন্তু ওই সময় আসছিল। কারণটা হলো 2015 সালে নেপালে সংবিধান হয়, এবং সংবিধানে এই কালাপানি অন্তর্ভুক্ত যারা জনগণ ছিল, উপজাতি ছিল, ওই উপজাতিদেরকে নেপালের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল। এখন তখন তারা আন্দোলন করে, কিন্তু তাদের বংশ ধরে রাখা হয়েছিল যে তারা ভারতীয় বংশোদ্ভূত। পরে এটা নিয়ে একটা মুভমেন্ট হয়, এবং নেপালি মুভমেন্টটা হয়। তখনই কালাপানি সীমান্তটা আলোচনায় আসে যে ভারতীয় বংশোদ্ভূত, ওখানে নাগরিক না, এইসব কারণে এই কালাপানি সীমান্তটা পরীক্ষায় চলে আসছিল। নাম্বার 2, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোন কত? এটা পরীক্ষা ছিল, যেটা ছিল 200 নটিক্যাল মাইল। এটা সমুদ্র আইন থেকে আসছে। 37তমতে আরেকটা প্রশ্ন আসছিল, সেটা হলো সলোমন দ্বীপপুঞ্জ। সলোমন দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? সেটা হলো প্রশান্ত মহাসাগরে। এবং সলোমন দ্বীপপুঞ্জ হলো মেলানেশিয়ার একটা দেশ। মেলানেশিয়ার গুরুত্বপূর্ণ 4টা দেশের মধ্যে একটা হলো সলোমন দ্বীপপুঞ্জ। আমরা আজকে আলোচনা করব। 36তমতে প্রশ্ন আসছিল একটা প্রশ্ন আসছিল 36তমতে, সেটা হলো 2টা আসছিল, সরি। একটা আসছিল সুয়েজ খাল কবে চালু হয়? সুয়েজ খাল চালু হয় যেটা 1869 সালে। আরেকটা আসছিল অধিক দেশের সাথে সীমান্ত কোন দেশের? অধিক দেশের সাথে সীমান্ত চীন। 14টা দেশের সাথে সীমান্ত। ওখানে রাশিয়া অপশনে ছিল না, চীনই অপশনে ছিল। অর্থাৎ রাশিয়ারও 14টা দেশের সাথে সীমান্ত, কিন্তু পরাধীন দেশ ধরলে আবার চীনের সাথে কিন্তু 16টা। যদি তিব্বত হংকং ধরা হয় তাহলে 16টা হয়ে যাবে। অধিক দেশের সাথে সীমান্ত বলতে চীনের হলো, এটা চীনের 14টা। তো আমি প্রশ্নগুলো যারা লিখছেন লিখে ফেলেন, আমি আবার
35তমতে যাব। 40তমতে আসছে সমুদ্র আইন, 38তমতে আসছে একটা গুয়ামের গভর্নর, 37তমতে তিনটা কালাপানি সীমান্ত নিয়ে বিরোধ ভারত ও নেপাল। 2 নম্বরে আসছে 37তমতে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের দৈর্ঘ্য 200 নটিক্যাল মাইল। 3 নম্বরে আসছে সলোমন দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। 36তমতে দুইটা আসছে, সুয়েজ খাল কবে চালু হয়? 1869। অধিক দেশের সাথে সীমান্ত কার? চীনের। এখন আমরা 35তম দেখি। ঠিক আছে, তুমি ক্যামেরা না রাখো না, ক্যামেরাটা এখন দেখেন 35তমতে প্রশ্ন আসছে অনেক বেশি, ক্যামেরা ঠিক করে। 4টা প্রশ্ন আসছে। 1 নম্বরে আসছে প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপে, প্রশান্ত মহাসাগরের কোন দ্বীপে মার্কিন 7ম নৌবহরের কেন্দ্র রয়েছে? 7ম নৌবহরের কেন্দ্র রয়েছে। প্রশ্ন করতেছে, এটা হলো ইউকুসুকু। ইউকুসুকু, এটা আরবিতে উচ্চারণ করতে পারে? ইউকুসুকু। মনে করো। নাম্বার 2, 35তমতে 4টা আছে। একটা হলো মংডু। কোন দুই দেশের মধ্যে বিরোধ? মংডু বিরোধপূর্ণ, এটা হলো বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশ এবং মিয়ানমার। 3 নম্বরের প্রশ্নটা হলো নিউ সিল্ক রোড। নিউ সিল্ক রোড চালুকারী দেশ, তা হলো চীন। 4 নম্বরে 1982 সালের সমুদ্র আইন অনুযায়ী মহিষপান কত? 350 নটিক্যাল মাইল। প্রশান্ত মহাসাগরে কোন দ্বীপে 7ম নৌবহরের কেন্দ্র? ইউকুসুকু। মংডু কোন দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ? বাংলাদেশ মিয়ানমার, এটা এখনো আছে। বাংলাদেশে কক্সবাজার এবং মিয়ানমারে হলো রাখাইন রাজ্যে মংডু। এখন আরো একটা বিরোধপূর্ণ অঞ্চল যোগ হয়ে গেছে, সেটা হলো ঘুমদুম। এই ঘুমদুম এটাও বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ, ঘুমদুম সীমান্ত। নিউ সিল্ক রোড চালুকারী দেশ চীন, এটা বেশ কয়েকবার আসছে, 2বার আসছে। আমি 37তমটা লিখে নেই। বৃহস্পতির সমুদ্র আইন অনুযায়ী মহিষপান কত? 350 নটিক্যাল মাইল। তার মানে আমরা যদি গত 5টা বিসিএস এর প্রশ্ন দেখি, সেখান থেকে প্রশ্ন আসছে 40তমতে একটা, 38তমতে একটা, 37তমতে তিনটা, 36তমতে দুইটা, 35তমতে 4টা। তার মানে মোট প্রশ্ন হলো 4, 3, 6, 9, 10, 11টা। এখন আমরা দেখি 11টা প্রশ্ন আমরা দেখলাম কি কি আসছে। তো আমাদের যদি ভালো করে প্রিপারেশন নিতে হয়, তাহলে জিওপলিটিক্সে আমাদের কি কি পড়া উচিত? জিওপলিটিক্সের মধ্যে আমি যেভাবে সাজিয়েছি সেটা হলো এভাবে হতে পারে পড়াশোনা। সেটা হলো আমরা সবার আগে সীমানাটা জানা উচিত, যে আসলে কোন সাগর, সাগরের সীমানা কতটুকু। দেখি ভারত মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক আছে, বাট কতটুকু ভারত মহাসাগর, কতটুকু প্রশান্ত মহাসাগর, কোনটা এশিয়া, কোনটা ইউরোপ, কোনটা আফ্রিকা। এই জন্য আমরা সবার আগে যদি সীমানাটা পড়ে নিই, তাহলে আমাদের খুব সহজে ধরতে খুব সহজ হবে। আরেকটা বিষয় দেখলাম, সমুদ্র সীমা। গত 35, 37 এবং 40 তিনটা বিসিএস এর সমুদ্র সীমা থেকে প্রশ্ন হয়েছে। এবং আমরা যদি বাংলাদেশ ধরি, তাহলে বাংলাদেশ থেকে একটা প্রশ্ন কিন্তু আসছিল, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে কোন আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত মামলাটি চলছিল। তার মানে 4 থেকে 5টা প্রশ্ন সমুদ্র সীমা থেকে আসছে। এরপরে যদি বলি
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি। এবছর আমার লিখিত বেসিক ভিউ বইতে আমি দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি ছোট্ট করে দিয়েছিলাম, ভাবছি যে হয়তো ভূরাজনীতির মধ্যে এটা দিতে পারে, তো এইটাই পরীক্ষায় এবছর আসছে। দক্ষিণ চীন সাগরের ভূরাজনীতি না জেনে পরীক্ষা হলে যাওয়া বোকামি হবে। এরপরে যদি বলি সেটা হলো চীনের ভূরাজনীতির ক্ষেত্রে নিউ সিল্ক রোড, এটা আমাদের জানা উচিত। এই নিউ সিল্ক রোডের অ্যাগেইনস্টে মার্কিন একটা বলয় আছে যেটাকে কোয়াড বলতে পারে অথবা 5 স্ট্র্যাটেজি বলতে পারে। 5 স্ট্র্যাটেজি দক্ষিণ চীন সাগরের পলিটিক্সের সাথে এটা খুব গুরুত্বপূর্ণ। এই 5 স্ট্র্যাটেজি, ফ্রি অ্যান্ড ওপেন, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এই 5 স্ট্র্যাটেজি এটা আমাদের পড়া উচিত। এরপরে আমাদের পড়া উচিত 9 ড্যাশ লাইন, এটাও চীনের সাথে জড়িত। এরপরে একটু আলোচনা করা উচিত ব্লু ইকোনমি সম্পর্কে। আর আমরা খুবই দেখলাম যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বিরোধপূর্ণ বিরোধ, ভৌগোলিক এবং দ্বীপ, মানে একটা হলো স্থলভাগের বিরোধ আর একটা হলো দ্বীপ সংক্রান্ত বিরোধ। এই বিরোধ নিয়ে আমাদের আলোচনা করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। বোর্ডটা লড়ে সাউন্ড করে, একটু আস্তে লিখতে হবে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এটা আমাদের জানা উচিত। আই থিংক আমরা যদি এই কয়টা বিষয় ভালো করে পড়তে পারি, ইনশাআল্লাহ ভূরাজনীতি সম্পর্কে আমাদের একটা মোটামুটি একটা কনসেপ্ট নিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে। ক্লাস কি ভালো হচ্ছে, কি বলতেছে, খারাপ হচ্ছে না? না, ঠিক আছে। আমি তো বুঝতেছি না, দেখতেছি না, টেকনিক্যাল প্রবলেমগুলো আছে, একটু করেন। আই এম সরি যে আমি ভাই আপনাদের কমেন্ট দেখতে পারতেছি না। আমি খুব আনইজি ফিল করছি, কারণ এটা ফার্স্ট টাইম, বলতে গেলে ফার্স্ট টাইম এরকমের একটা আয়োজন, যে ক্লাস সহ ক্লাস, সরাসরি ক্লাস দিয়ে আমরা লাইভে কথাবার্তা বলছি। তো সকলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে বসবেন। আমি স্লো যাচ্ছি নাকি ফাস্ট যাচ্ছি কিছু বলতেছে? একটু মিডিয়াম, ঠিক আছে। ঠিক আছে, ওকে। কতজন লিখতেছে? 2.3 কে 2.3 কে ধরো, মাত্র। ধরো। এখন কথা হলো, সবাই শেয়ার করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। তো আমরা এই কয়টা বিষয় আলোচনা করব। আমরা সবার আগে চলে যাই সীমানা। ধরো। সীমানা সংক্রান্ত আলোচনা যাব। আমাদের জিওপলিটিক্সের ম্যাপ বলতে একটা সীমানা জানা উচিত, কোনটা কোথায়। তো প্রথমে দেখি সাগর, সাগরের সীমানা। টপে লিখবেন সাগরের সীমানা সংক্রান্ত। দক্ষিণ, ঠিক বামে পশ্চিম আর ডানে পূর্ব। মোবাইল ভাই এখন ইসলাম ঠিক করতে গেলে আরো বিস্তার করে আনতে হবে। এই জন্য বলছিলাম যদি সময় নিয়ে আমরা ঠিক করি। এই পশ্চিম থেকে পূর্ব দিকে 0 ডিগ্রি বরাবর যে রেখাটা সেটা নিরক্ষরেখা। এর অনেক নাম আছে, আমরা ওখানে যাব না আলোচনায়। বিষুবরেখা, সমাক্ষরেখা এসব আমরা যাব না। এই নিরক্ষরেখা এভাবে যত রেখা দেখবো, কোন যে ডিরেকশন আছে উপরে নিচে এরকমের পূর্ব থেকে পশ্চিমে বিভিন্ন মানে যে রেখা যাবে সবগুলো এক একটা অক্ষরেখা। আচ্ছা, এখন নিচে সব দক্ষিণ অক্ষরেখা আর উপরে সব উত্তর অক্ষরেখা। আচ্ছা, আই থিংক বুঝছেন? এটা 0, তার মানে 0 1 2 3 এরকম করে যাবে একবারে 90 ডিগ্রি পর্যন্ত। 2 মিনিট সময় চান, 2 মিনিট পর আমরা ঠিক করে আসতেছি বাবা। আচ্ছা, আমি 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট পরে আমরা ঠিকঠাক করে চলে আসতেছি। ওকে, ধন্যবাদ সবাইকে।